আসসালামু আলাইকুম সবাইকে। গণিত বিষয় নিয়ে কিন্তু সকলের মধ্যেই একটা ভয় কাজ করে এবং এই ভয় থেকেই দেখা যায় দিন শেষে প্রতি বছর গণিত বিষয়ে কিন্তু এসএসসি এবং এইচএসসিতে লক্ষাধিকের উপর স্টুডেন্ট ফেল করে থাকে। তবে এই ভয় নিয়ে বসে থাকলে তো চলবে না, এই ভয়কে দূর করে কিভাবে গণিতের বস তুমি হয়ে উঠতে পারবে সে বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখো, তোমাদের কিন্তু কিছু ভুল এবং কিছু সঠিক পরামর্শের অভাবে কিন্তু তোমরা এই খারাপ রেজাল্টটা করে থাকো এবং প্রত্যেকের মাঝেই কিন্তু একটা গণিত বিষয় নিয়ে ভয় থাকে। তো আজকে আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমরা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার ভিতর থেকে যে ভয়টা আছে গণিতের প্রতি, সেই ভয়টা দূর হবে এবং তুমি গণিতের বস হিসাবে নিজেকে বলতে পারবে। কারণ তোমার কাছে তখন গণিতের প্রত্যেকটা বিষয়ই ইজি মনে হবে এবং গণিতের প্রতি যে ভয়টা আছে সেটা একেবারেই দূর হয়ে যাবে। তোমাদের জন্য আমি কিছু সংক্ষেপে এখানে 6টা বিষয় লিখেছি। আমি প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এর পাশাপাশি আরও কিছু কথা বলবো যেগুলো তোমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমত যে বিষয়টা আমি লিখেছি তোমাদের গণিতে ভালো করার জন্য, সেটা হলো যে বেসিক ক্লিয়ার করা। অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার কিসের বেসিক ক্লিয়ার করবো বা কি বেসিক ক্লিয়ার করব। দেখো, এখানে বেসিক ক্লিয়ার করা বলতে আমি বুঝিয়েছি যে প্রত্যেকটা অধ্যায়, যখন আমরা একটা গণিতের অধ্যায় ধরি বা একটা অধ্যায় শুরু করতে যাই, আমাদের মানে চারপাশে যে আমরা বিষয়টা দেখি বা শিক্ষকদের কাছে পড়লে বা কোচিং সেন্টারে পড়লে আমরা যে বিষয়টা দেখি যে একটা অধ্যায় ধরছে, মেইন বইয়ের তোমার অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো ডিরেক্ট কিন্তু করানো শুরু করে দেয়। তো এইটা আমাদের সব থেকে একটা চরম ভুল। কারণ আমরা যখন একটা অধ্যায় ধরি, সেই অধ্যায়ের বেসিকটা না জানাই আমরা কি করি, স্টুডেন্টদের মূল অঙ্কগুলো শেখানোর চেষ্টা করি। হয়তো দেখা যায় দিন শেষে মূল অঙ্কগুলো মোটামুটি ভালো পারে, কিন্তু তোমার দিন শেষে সেই অঙ্কগুলো কিন্তু সে আবার ভুলে যায়। এর বড় কারণ হলো তোমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার না করা। বেসিক জিনিসটা আসলে কিরকম দেখো, আমি যদি একটা এসএসসির স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে আমি লিখলাম 5x³ প্লাস 3y² প্লাস 2 ইকুয়াল 0, সবাইকে জিজ্ঞেস করলেই বলবে যে এটা কি, এটা একটা বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক সমীকরণ। ঠিক আছে, তো এইখানে আমি যদি অনেককে জিজ্ঞেস করি যে এখানে এই 5টা কি, এখানে এই এক্সটা কি, এখানে এই যে এক্স এর উপরে কিউব আছে এইটা কি, অথবা এখানে এই 3টা কি বা ওয়াইটা কি, বা এখানে এই 2টা কি, অনেকেই কিন্তু পারবে না এসএসসি লেভেলে যারা আছো। দেখো, এখানে 5 একটা সহগ, এখানে এক্স কি, এক্স একটা চলক। এই যে এক্স এর চলকের উপরে যেটা থাকে সেটাকে, মাথার উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলে বা ঘাত বলে বা সহগ বলে, সরি, পাওয়ার ঘাত বা সূচক বলে। ঠিক আছে, আর এইটা কি, তোমার এইটা তোমার ধ্রুবক। ঠিক সেম, এখানে ওয়াই চলক, এটা চলক, তোমার এই 3 সহগ। ঠিক আছে, এখন তুমি একটা বীজগাণিতিক রাশি জানলা, কিন্তু এই বীজগাণিতিক রাশির ভিতরে কি কি বিষয়বলী আছে সে বিষয় কিন্তু কেউই জানো না বা অনেকেই জানো না। আবার যদি বলি সহগ কাকে বলে, এখন চলক কাকে বলে, পাওয়ার বা ঘাত কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এই বিষয়গুলোও জানো না। আবার অনেক সময় দেখা যায় সূত্রগুলো আমরা টানা মুখস্থ করে ফেলি, কিন্তু সূত্রগুলো কিভাবে আসলো, কোথা দিয়ে আসলো, সে বিষয়গুলো আমরা জানি না। ঠিক সেম, আমি যদি একটা এইচএসসির স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে তোমার সরল রেখার সমীকরণটা কি, তখন সবাই বলবা যে y ইকুয়াল mx প্লাস c, এইটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, এখন সেখানে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে এমটা কি, অনেকেই আবার পারবা না। এখানে এমটা কিন্তু ঢাল। এখানে ঢাল আসলো কেন, এই যে হাজারো প্রশ্ন, এই হাজারো প্রশ্নের উত্তর জানাটাই বেসিক। ঠিক আছে, তো অনেকেই অঙ্ক আমরা ঠিকই করি কিন্তু বেসিকটা ঠিকভাবে ধরে রাখি না বা বেসিকটা ঠিকভাবে জানি না, বা যাদের থেকে আমরা শিখি তারা আমাদের বেসিকটা শেখায় না। এজন্য কিন্তু আমরা দিন শেষে মেইন যে অঙ্কগুলো করি সেগুলো একেবারেই আবার ভুলে যাই। সো এই যে বেসিক জিনিসটাকে তোমার ক্লিয়ার করতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার বেসিকটা আমরা কোথা থেকে শিখবো? দেখো, তোমার এজন্য ভালো একটা শেখার মাধ্যম নিজেকে খুঁজে নিতে হবে। তুমি যার কাছে পড়তে ভালো লাগে বা যার পড়া তুমি ভালো বোঝো বা যেই স্যাররা বেসিক সহকারে ক্লিয়ার করে ভালোভাবে বোঝায় বা পড়ায়, তাদের কাছ থেকে কিন্তু তুমি এই বিষয়টা শিখে নিতে পারো। কারণ তুমি একটা সমস্যায় পড়তে পারো, একটা অঙ্কে তুমি
আটকে যাইতে পারো, বা তোমার হচ্ছে বেসিকটা তোমার ক্লিয়ার না হতে পারে, অঙ্ক না বুঝতে পারো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে একটা ভালো শেখার মাধ্যম থেকেই তোমাকে শিখতে হবে। তো এজন্য যারা তোমার হচ্ছে ভালো একটা শেখার মাধ্যম খুঁজতেছো, তারা তাদের মতো করে খুঁজে নিতে পারো। অথবা আমিও তোমাদের কিন্তু হচ্ছে এসএসসিতে যারা আছো অন্তত, তাদের কিন্তু 2টা ব্যাচ চালু আছে। তো তারা যদি ভর্তি হতে চাও, তারা অবশ্যই 01709939864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। তোমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ভিডিও দেখে সবকিছু বুঝে নিতে পারো। এখন যেটা বলছিলাম যে বেসিক ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এইভাবে তোমার প্রত্যেকটা অধ্যায় যখন তুমি ভালোভাবে বেসিক তুমি জানবা, শিখবা, তখন কিন্তু ওই অধ্যায়ের যে মেইন বইয়ের অঙ্কগুলো বা তোমার অনুশীলনের যে অঙ্কগুলো, সেগুলো যখন তুমি করবা, সেটা অনেক দিন তোমার হচ্ছে ধরে রাখতে পারবে এবং সেটা তুমি কখনো ভুলবা না। বুঝতে পারছো? এরপরে দেখো ছোট ছোট টার্গেট নেওয়া। এখন বলতে পারো যে কি টার্গেট নেব ছোট ছোট? দেখো, আমরা অঙ্ক করতে গেলে আমাদের অঙ্কে একটু হচ্ছে বোঝাপড়ার যখন বিষয় আসে, তখন মাথায় একটা চাপ কাজ করে। এর ফলে হয় কি, আমরা 2-1টা অঙ্ক করে অতিরিক্ত চাপ নিতে চাই না। হ্যাঁ, তো এই যে চাপ না নেওয়ার প্রবণতা থেকে আমরা কি করি, তোমার হচ্ছে অঙ্কগুলো করা থেকে দূরে থাকি। অর্থাৎ মাথায় ঢুকতেছে না, একটু বাদ রাখি, আসলে এটা কালকে করবো না, এই কালকে কালকে করতে করতে দেখা যায় আর হয়ই না। তো এই জন্য তোমরা হচ্ছে ছোট ছোট চাপ নিতে হবে। মানে ছোট ছোট চাপ কি বা ছোট ছোট টার্গেট কি, যে আমি হচ্ছে মনে করো আজকে হচ্ছে ধরো আমি এসএসসির কথা যদি বলি, যে আজকে হচ্ছে আমি এসএসসির 2 অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন, অথবা 3 অধ্যায়, ধরো 2.1, এই 2.1-এ অনুশীলনের যতগুলো অঙ্ক আছে আমি আজকে করে ফেলবো। অথবা এই 2.1-এ তোমার হচ্ছে আজকে আমি বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবো। অথবা 2.1-এর সৃজনশীলগুলো আছে, আজকে আমি সৃজনশীল সবগুলো করে ফেলবো। এটা কেবল টার্গেট, অর্থাৎ আমি করবো মানে করবোই। আমার যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু সময় দেওয়া দরকার, এটার পিছনে আমি ততটুকু দিয়ে আমি হচ্ছে 2.1-এর অনুশীলনের যতগুলো অঙ্ক আছে সেগুলো করে ফেলবো। এতে করে হবে কি, তোমার সিলেবাস যেটা আছে সেটা তুমি টার্গেট এভাবে ছোট ছোট টার্গেট নিয়ে নিয়ে কিন্তু খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে পারবা। উইদাউট টার্গেটে এটা তুমি পারবা না, কারণ ওই যে তোমার ভিতরে অবসাদ চলে আসবে, তোমার ভিতরে মানে ওই যে একটু জটিলতা দেখা দিলেই তোমার হচ্ছে ওইটা বাদ দিয়ে দিতে ইচ্ছা করবে। ঠিক আছে, এই যে একটা প্রবণতা, এইটা কিন্তু তোমার হচ্ছে তখনই দূর হবে যখন তুমি এরকম ছোট ছোট টার্গেট গুলো নিবা। ঠিক আছে, সো অবশ্যই এজন্য ছোট ছোট টার্গেট নিতে হবে। বড় টার্গেট নেওয়ার দরকার নাই, বড় টার্গেট নিতে গেলে দেখা যাবে আর তোমার হচ্ছে ঝামেলায় পড়ে যাবা, কারণ বেশি চাপে আবার কি হয়, আমাদের মাথা এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে তোমাদের যেটা বলেছি, শেখা ম্যাথ অন্যকে শেখানো। এখন এই শেখা ম্যাথ অন্যকে শেখানোর ক্ষেত্রে অনেকে হচ্ছে কৃপণতা করে, যে আমি একটা জিনিস পারি, সেই পারা জিনিস আমি কেন অন্যকে শেখাবো। কিন্তু এই যে আমার এখানে একটা বড় মনের পরিচয় দেওয়ার মাধ্যমে যে আমার বড় একটা উপকার হবে, এটা আসলে কেউ ভাবতে চাও না। কি রকম উপকার? দেখো, তুমি মনে করো একটা অঙ্ক শিখলা, শেখার পরে সেই অঙ্কটা যদি তোমার হচ্ছে বন্ধুকে তুমি গিয়ে স্কুলে শিখাতে যাও, তখন কিন্তু তোমার হচ্ছে ওখানে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাকে শেখানোর দরকার হচ্ছে। অর্থাৎ তুমি একটা জিনিস শিখছো, আমি ধরো একটা জিনিস তোমাদেরকে যখন পড়াই, তখন হয় কি, আমার মাথার ভিতরে যতটুকু আছে ততটুকু দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করি। তার মানে আমি যতটুকু জানি সেটাকে খুব ভালোভাবে মেরামত করে মেমোরিতে, তারপরে তোমাদের কাছে কিন্তু সার্ভ করি। সো তুমিও যখন একটা অঙ্ক শিখবা, এরপরে যখন তুমি তোমার বন্ধুকে সেটা শিখাবা, তখন কিন্তু ওই যে শেখার ক্ষেত্রে যেমন যতটুকু কার্যকারিতা হয়েছে, সেই কার্যকারিতার মানে পরিমাণটা 1000 গুণ বৃদ্ধি করে দেবে তোমার হচ্ছে অন্যকে শেখানোর ক্ষেত্রে। কারণ তুমি যখন অন্যকে শিখাবা, সেটা তোমার মনে রাখার বিষয়টাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়, অনেক গুণ। এটা পরীক্ষিত। তুমি যে জিনিসটা শিখবা, সেই জিনিসটা তোমার বন্ধুকে শেখাতে গেলে তোমার সেই শেখার মানে মানটা অনেক 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 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এজন্য তোমরা অবশ্যই যেটা শিখবা সেটা চেষ্টা করবা তোমার কাছের কোনো বন্ধুকে, কাছের কোনো ভাইকে, বোনকে এটা শেখানো। তাতে করে হবে তোমার এই জিনিসটা মাথায় খুব ভালোভাবে সেট হবে এবং তোমার ওই যে শেখার বিষয়টা অনেক অনেক দিন তোমার হচ্ছে মনে থাকবে। তো এরপরে হচ্ছে আরেকটা যে কাজ করো তোমরা, সৃজনশীল আমি লিখছি বেশি করা এখানে। তো সৃজনশীল তোমরা আসলে বেশি করতে চাও না, কারণ ওই যে ঝামেলা। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় স্যাররা হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো নিয়েই পড়ে থাকে। হ্যাঁ, মেইন বই দরকার আছে, অনেকেই বলে যে মেইন বই বাইরে থেকে কিছুই আসে না, আমিও বললাম আসে না, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা যে ঘুরাই দেয়, এইটা আসলে স্যাররা বলতে চায় না। তুমি যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে চাও, তুমি যদি প্রশ্নের ধরন বুঝতে চাও, তুমি যদি প্রশ্নকে ভালোভাবে আয়ত্তে আনতে চাও, পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, আসলে মেইন বইয়েরই তোমার কোশ্চেন কিভাবে ঘুরাইয়া তোমার হচ্ছে সৃজনশীলে ঢুকাই দেয়, এই বিষয়গুলো তখন তুমি জানবা, এবং তখনই কিন্তু তোমার হচ্ছে ম্যাথে ভালো কিছু করার প্রবণতা চলে আসবে। তো এই জানার বিষয়টা কোথা থেকে আসবে, যখন তুমি হচ্ছে সৃজনশীলটা বেশি বেশি করবা। তুমি মেইন বই যখন কমপ্লিট হবে, বা তুমি বেসিকের পরে তোমার হচ্ছে অনুশীলনের অঙ্ক
যখন ভালোভাবে কমপ্লিট হবে তোমার প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি সৃজনশীল যদি ভালোভাবে না বুঝো তুমি গণিতে কখনোই ভালো কিছু করতে পারবা না। ঠিক আছে, এজন্য অবশ্যই সৃজনশীলটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। এরপরে হচ্ছে এমসিকিউ করা, এমসিকিউ বুঝে করা। দেখো এমসিকিউ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করে থাকি, এমসিকিউ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা মানে ডিরেক্ট মুখস্থ মানে চোখ বুঝে ঝাঁপাইয়া মুখস্থ করতে থাকি। ঠিক তারই একটা প্রবণতা কিসে দেখা যায়, গণিতের ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় গণিতের যে গাইড বইয়ে বা হচ্ছে টেস্ট পেপারে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো তোমরা করো কি মানে মুখস্থ করার মতো পড়ে যাও, এবং যেটা মনে করো ক্যালকুলেশন করার জিনিস সেটা ক্যালকুলেশন ওভাবে তুমি নিজে না করে হয়তো অ্যান্সারটা দেখে তখন মিলাই ফেলো, ও এটা তো পারবো, হয়তো পারবো। ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। তোমার প্রত্যেকটা এমসিকিউ নিজে বুঝে বুঝে সলভ করবা, সলভ করার পরে তুমি হচ্ছে রেজাল্টটা মিলাবা, আগেই কখনো রেজাল্ট দেখতে যাবে না। তোমার রেজাল্ট যেটা বের হয়েছে সেটা যদি তোমার হচ্ছে উত্তরের সাথে মিলে তাহলে বলবো আলহামদুলিল্লাহ, না হলে তুমি হচ্ছে সেটাকে কিভাবে সমাধান করতে পারবে সেই প্রচেষ্টাটা করতে হবে। বুঝতে পারছো? এরপরে দেখো বেশি বেশি ম্যাথ করা, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি একজন ম্যাথের স্টুডেন্ট, অর্থাৎ আমার অনার্স মাস্টার্স হচ্ছে ম্যাথের উপরেই কমপ্লিট করা। তো আমাদের কিছু কিছু অনার্স মাস্টার্সে হচ্ছে ম্যাথ ছিল যে 5 পৃষ্ঠা, বইয়ের হচ্ছে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 8 পৃষ্ঠার মতো, তোমার খাতায় করতে গেলে 10 15 20 পৃষ্ঠাও লেগে গেছে। ঠিক আছে, সো এরকম ম্যাথগুলো যখন আমরা প্রথম দেখেছিলাম তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করেছিল। আর সেই সময় আমাদের একজন শ্রদ্ধেয় স্যার সে আমাকে বলেছিল বা আমাদেরকে বলেছিল যে ম্যাথে তারাই ভালো করে যারা হচ্ছে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করে। 1 নম্বর কথাই বলছিল যারা ম্যাথে তারাই ভালো করে যারা বেশি বেশি প্র্যাকটিস করে। আর আমরা বলি কি যাদের মেধা আছে ভালো, তোমার হচ্ছে ভালো পারে তারাই ম্যাথে ভালো করে। স্যার বলছে যারা বেশি প্র্যাকটিস করে তারাই ম্যাথে ভালো করে। এবং আরেকটা কথা বলছে ম্যাথে তারাই ভালো করে যারা হচ্ছে খাতা কলম নিয়ে টেবিলে বসে থাকতে পারে। তো এই দুইটা জিনিস যখন আমরা আসলে বাস্তব লাইফে অ্যাপ্লাই করলাম, আসলেই দেখলাম যে ম্যাথে তারাই ভালো করে যারা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে এবং যারা খাতা কলম নিয়ে টেবিলে বসে থাকতে পারে। কারণ কি দেখো 5 6 পৃষ্ঠা মানে একটা তোমার হচ্ছে বইয়ের পৃষ্ঠা যদি 5 6 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা পর্যন্ত একটা ম্যাথ হয়, সেই ম্যাথটা আসলে কতটুকু মনে রাখা সম্ভব, কতটুকু? আমরা এটা নিয়ে ভয় পাইতাম, কিন্তু যখন দেখলাম আমি ওইটা নিয়ে বারবার হচ্ছে একটা অঙ্ক, তোমার হয়তো আধা ঘন্টা সময় আমার একটা অঙ্ক একবার মানে দেখা করতে চলে গেছে বা 45 মিনিট সময়, কিন্তু ওইটাকে যখন আমি 4 5 বার করলাম তখন দেখলাম না আসলে আমার ভিতরে ওটা আয়ত্ত চলে আসতেছে। এবং অবশ্যই যখন আমি প্রচুর পরিমাণে হচ্ছে টেবিলে খাতা কলম নিয়ে বসে থাকতাম তখন দেখলাম যে না আসলেই সম্ভব। তো তোমরাও যদি ম্যাথে ভালো করতে চাও অবশ্যই তুমি যতটুকু বোঝো, বোঝানোর একটা মাধ্যম তো দরকার আছে, মানে শেখার তো একটা মাধ্যম দরকার আছে। শেখার পরে আমরা কি করি সেটা ভুলে যাই না। এই ভুলে যাওয়াটা তোমার হচ্ছে রোধ করবে তখনই, বা এই ভুলে যাওয়াটা কমে যাবে তখনই যখন তুমি বাসায় বসে এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। হয়তো মনে হবে তুমি পারো, পারার পরে তুমি 2 বার করো, সমস্যা তো নাই। এবার খাতা কলম নিয়ে একটু ধৈর্য সহকারে বসে থাকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার যদি কন্টিনিউ করতে পারো তাহলে তোমার হচ্ছে ম্যাথ প্রতি যে ভয় আছে সেই ভয়টা একেবারেই দূর হবে। কারণ তুমি দেখো এখানে আমি প্রত্যেকটা স্টেজ অনুযায়ী কিন্তু সাজাইছি। যে প্রথমে তুমি যদি বেসিকটা ভালোভাবে জানো, বেসিকটা জানার পরে তুমি হচ্ছে অনুশীলনী অঙ্কগুলো করলা, করার পরে ছোট ছোট টার্গেট নিলা, ছোট ছোট টার্গেট নিয়ে পুরো বইটা কমপ্লিট করবা। কমপ্লিট করার পর তুমি যে ম্যাথগুলো শিখলা সেগুলো আসলে তুমি অন্যকে যদি ভালোভাবে প্রপারলি শেখাতে পারো তাহলে মনে করবা যে না তুমি আসলে ম্যাথটা শিখছো, ওটা তোমার ভিতরে স্টে করবে বা থাকবে। ঠিক আছে, তারপর সৃজনশীলে বেশি করতে হবে, কারণ তুমি শুধু মেইন বইয়ের অঙ্ক দিয়ে তুমি ভালো কিছু করতে পারবে না, সৃজনশীল প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে, করতে হবে। এমসিকিউ বুঝে করতে হবে, কারণ ভালো একটা মার্কস তোমার হচ্ছে এমসিকিউতে থাকে, এবং এমসিকিউতে যারা ভালো করে দিন শেষে ম্যাথে তাদের ভালো রেজাল্ট হয়। তারপরে ওভারঅল বেশি বেশি তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া ম্যাথে ভালো করা যায় না। তো এই কয়টা জিনিস যদি তুমি হচ্ছে একটু মেনটেন করে তুমি ধারাবাহিকভাবে 1 মাস কন্টিনিউ করে দেখো তোমার ভিতরে কি ইমপ্রুভ আসে, তারপরে তুমি আমাকে বললো স্যার আপনি যেটা বলছেন সেটা ভুল। কিন্তু তুমি 1 মাস মানে এভাবে তুমি এই জিনিসটা মেনটেন করে 1 মাস তুমি হচ্ছে কমপ্লিট করো। কমপ্লিট করার পর তোমার ভিতরে কি পরিবর্তনটা আসে সেটা তুমি নিজেই লক্ষ্য করতে পারবা। এবং সেটা যদি তুমি হচ্ছে কন্টিনিউ চালাই যেতে পারো তাহলে তোমার ম্যাথের প্রতি যে ভয় আছে সে ভয় তো দূর হবেই, এবং তুমি দিন শেষে গণিতের একটা বস হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বস বলছি এই জন্য কারণ আমরা ম্যাথ দেখলে যেটাকে ভয় পাই সেই ভয়টা যদি দূর হয়ে যায় তাহলে তো আমি অবশ্যই গণিতের বস, তাই না? সো নিজেকে যদি সেই জায়গায় দাঁড় করাতে চাও
অবশ্যই এই বিষয়গুলোকে একটু মেনটেন করে, তুমি ধারাবাহিকতা মেনটেন করে এটাকে একটু কন্টিনিউ করো। তুমি 15 দিন বা 1 মাস কন্টিনিউ করো, তারপরে যখন তুমি ম্যাথ করে আনন্দ পাবা এবং যখন দেখবা তুমি আসলে তোমার ভিতরে ম্যাথের প্রতি ভয়টা দূর হয়ে গেছে, এবং অঙ্ক যদি পারে, অঙ্ক করলে কিন্তু খুব মজা আছে যদি পারে, আর না পারলে তখন কষ্ট। এবং দেখবা গণিত যদি কেউ পারে, তার হচ্ছে পরীক্ষা দিতে 2 ঘন্টাও সময় লাগে না, না পারলে 5 ঘন্টা দিলেও কিছু হয় না। গণিত বিষয়টা এরকম, পারলে মজা আছে। তো সেই মজাটা যখন তুমি একবার হচ্ছে পেয়ে যাবা, আর কিন্তু তোমাকে পিছে ফিরে তাকাতে হবে না। তুমি ওই মজার মধ্যে দিয়ে অঙ্ক শিখতে পারবা, এবং তুমি তোমার যখন আমরা কোনো কিছু মজার ভেতরে দিয়ে যাই, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, ভালো মনে থাকে। আনন্দ নিয়ে বা ভালো লাগা নিয়ে যে কাজটা করা যায়, সে কাজটা থেকে আমাদের 100% আউটপুট আসে। তো দিন শেষে তুমি একটু 1 মাস বা 2 মাস একটু পরিশ্রমের ভাবে করে দেখো, তারপর এমনিতেই তুমি তোমার ভিতরে পরিবর্তন দেখতে পাবে, এবং সেই পরিবর্তনের জায়গা থেকে তোমার ভালো লাগা কাজ করবে, এবং দিন শেষে তুমি গণিতে তোমার যে দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই পুরো বিষয়টা বুঝতে পারছো, এবং এই অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটা সাজিয়ে নেবা। এবং অবশ্যই 1 মাস পরে এসে আবার কমেন্ট করে যেও আমার কমেন্ট বক্সে, যে তোমার ভিতরে কতটুকু পরিবর্তন আসছে। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।